দু তিনজন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, কারণ আমাদের এই নিউ ইয়র্ক থেকে বা আমেরিকায় যে থাকে সাংবাদিক ইলিয়াস হোসেন, সে আসলে দেশে থাকতে টুকটাক সাংবাদিকতা করেছিল। আমি যতদূর শুনেছি যে দেশের ঝামেলার কারণে পরে এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এই ইলিয়াস হোসেন আমি যতদূর জানি নিউ ইয়র্কে তিনি উবার চালান। তিনি যে কিছুদিন আগে আপনার লা মেরিডিয়ানে যে একটা এই নতুন দোকান খুলেছেন বাংলা এডিশন, কোথা থেকে টাকা পেয়ে, এবং এই ইলিয়াস এরা কিছু লোকজন আছে এরা মাই টিভিতে তারা 50% শেয়ার চায় এবং 5 কোটি টাকা চান। যে আমি যতদূর জানি এতদিন তাদের একটা বোঝাপড়া ছিল, টাকা দিবে বা মালিকানা দিবে, এখন শেষ পর্যন্ত হয় নাই। তাই এই কিছুদিন আগে তাদের এই বাবা ছেলেকে গ্রেপ্তার করে। আমার খুব দুঃখ লাগে যে সমস্ত থার্ড ক্লাস ইতর শ্রেণীর মানুষ, যে যাদের ব্যক্তিত্ব নাই, সততা নাই, যারা নিজেরা করে ধান্দাবাজি, এরা সব মানুষকেও ওই রকমের ক্যাটাগরিতে মাপে। এই যে ইলিয়াস টিলিয়াস এরা কিছু দুষ্ট লোক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লোক পাঠিয়েছে, আপনার বিরুদ্ধে ভিডিও বানানো হবে, আপনি আমাদেরকে 2 কোটি টাকা দেবেন। ভবের নাট্যশালায় মানুষ চেনা দায়। আর সবকিছুকে ছাপিয়ে আরেকটি বিষয় আমাদের চিন্তিত করে, সেটি হলো গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরের নাম জড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা, পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাবো আপনাদেরকে। দয়া করে পুরো ভিডিওটি না দেখে যাবেন না, যদি পারেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আবারও আলোচনায় ভিপি নুরুল হক নূর। ভিপি নূর একটি বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গন রীতিমতো তোলপাড়, এবং সাংবাদিক ইলিয়াসকে কড়া ভাষায় সমালোচনা করেছে। সাংবাদিক ইলিয়াসকে নিয়ে সাংবাদিক ইলিয়াসকে ভুয়া সাংবাদিক বলেছে, ফালতু সাংবাদিক বলে আখ্যা দিয়েছে ভিপি নুরুল হক নূর। ভিপি নূর বলছে যে সাংবাদিক ইলিয়াস সে আমেরিকায় উবার চালায়, একজন উবার চালক না জেনে না শুনে তার বিরুদ্ধে নাকি মিথ্যাচার করছে। এবং সাম্প্রতিক সময়ে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার তৌহিদ আফ্রিদি এবং মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী বাপ ছেলেকে গ্রেপ্তার করার ইস্যু নিয়েও ভিপি নূর কথা বলেছেন। ভিপি নূর বলেছে মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী এবং তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে যে গ্রেপ্তার করা হয়েছে, এক প্রকার চাপ প্রয়োগ করে গ্রেপ্তার করতে বাধ্য করা হয়েছে, বাধ্য করেছে গ্রেপ্তার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এই সমস্ত ইনফ্লুয়েন্সাররা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিপি নূর বলেন যে তৌহিদ আফ্রিদি নির্দোষ, মিথ্যা মামলা সাজিয়ে তাদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেশের বর্তমান সমসাময়িক ইস্যু নিয়ে ভিপি নূর কি বলল, সাংবাদিক ইলিয়াসকে নিয়ে কি বলল এবং তৌহিদ আফ্রিদির গ্রেপ্তার নিয়ে কি বলল, আমরা তার মুখ থেকে শুনে আসি, তারপরে বিস্তারিত আলোচনা করে কথা বলি। ওনার যাকে বলা হয় তৌহিদ আফ্রিদির বাপ এবং তৌহিদ আফ্রিদির সঙ্গে আপনার সখ্যতা তৈরি হয়েছে, এই অভিযোগটা উঠেছে। দ্বিতীয় অভিযোগ হচ্ছে তাদেরকে বাঁচাতে আপনার বিরুদ্ধে 5 কোটি টাকার একটা অভিযোগ, লেনদেনের অভিযোগ আসছে, এবং হোটেল রেনেসাতে আপনি গোপন বৈঠক করেছেন। এই যে অভিযোগগুলো এখন সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, নিশ্চয়ই আপনার অবগত হয়েছেন। এই বিষয়ে আপনার মূল ব্যাখ্যা কি, আসলে মূল ঘটনা কি? সোশ্যাল মিডিয়াতে অভিযোগ ঘুরে বেড়াচ্ছে, মাই টিভি চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথী কিংবা তৌহিদ আফ্রিদি তারা আমাকে টাকা দিয়েছে। প্রথম কথা আপনাকে আমি অন ক্যামেরায় বলছি, কেউ যদি প্রমাণ করতে পারে রাজনীতি ছেড়ে নেব। প্রতিযোগিতার জায়গা থেকে কিন্তু অনেকে চরিত্র হননের জন্য কিংবা রাজনৈতিক ভাবে বলা চলে ডাউন করার জন্য কিন্তু নানা ধরনের প্রোপাগান্ডা বা অপপ্রচার চালাচ্ছে। সেই জায়গা থেকে আমার একটা সমস্যা হচ্ছে যে এখন এটা ঠিক যে এমন একটা চিপার মধ্যে পড়েছি বা গ্যারাকলে পড়েছি, এবং আমাদের সমাজে এতটা মানুষের অসহিষ্ণুতা, তাদের রাজনৈতিক আসলে জ্ঞান এবং বুদ্ধি বিবেক এতটা কম যে নিজের মতের বাইরে গেলে একজনকে তুলোধনা করতে, গালিগালাজ করতে ছাড়ে না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই যে অভিযোগগুলো আনা হয়েছে, আমি বলছি ধরেন আপনি একজন একটা মেইন স্ট্রিম মিডিয়ার সাংবাদিক যুগান্তরে, আচ্ছা এখন হয়তো আপনার একটা কমেন্ট নেওয়ার জন্য আপনি আসছেন, আপনি যদি আমাকে কিছু প্রমাণ দিয়ে বলতেন যে ভাই এই প্রমাণ এই বিষয়ে যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ, দেখেন আপনি কিন্তু কোনো প্রমাণ দিতে পারতেছেন না। অনেকে বলেছে সেটার প্রেক্ষাপটে আপনি একটা বক্তব্য নিতে এসেছেন, এবং আমি ফেয়ার দেখে আমি আপনাকে বক্তব্য দিচ্ছি এবং বলছি দেখেন তৌহিদ আফ্রিদি কিংবা তার বাবা তো এখন ডিবির হেফাজতে, পুলিশের হেফাজতে, তাদের কাছ থেকে স্বীকারোক্তি নেই তারা কোন চেকে টাকা দিয়েছে, কিভাবে টাকা দিয়েছে, একেবারেই যে সমস্ত অভিযোগগুলো আসলে তোলা হয়েছে এগুলো একেবারে অবান্তর, বিভ্রান্তিকর, এবং সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে যে 2-3 জন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, কারণ আমাদের এই নিউ ইয়র্ক থেকে বা আমেরিকায় যে থাকে সাংবাদিক ইলিয়াস হোসেন, সে আসলে দেশে থাকতে টুকটাক সাংবাদিকতা করেছিল। আমি যতদূর শুনেছি যে দেশের ঝামেলার কারণে পরে এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তো দেশের বাইরে গিয়ে আমাদের সাথে পরিচয় কিভাবে, সেও সরকার বিরোধী, আমরাও সরকার বিরোধী। এই সুবাদে ছে দেখা যায় একটা চ্যানেল খুঁজছে, আমাদেরকে বলছে ভাই একটু শেয়ার দিয়ে আমরা প্রচার করতাম, একটা ভিডিও বানাই প্রচার করতাম। এইভাবে আমরা কিন্তু পরস্পরকে আসলে সহযোগিতা করেছি, ইনক্লুডিং পিনাকি ভট্টাচার্যের মতো লোক, সে আমাদের নিয়ে কথা বলছে, আমরা তাদেরকে নিয়ে কথা বলেছি। কিন্তু আমি
যতদূর জানতে পেরেছি যে গণ অভ্যুত্থানের পরে বিশেষ করে আমাদের বিরোধী দল সমূহের প্যানেল ব্যক্তিদেরকে বলতেছেন যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের বিরোধী দলসমূহ বিশেষ করে বিএনপি জামাত বা অপোজিশনের কারণে যারা বিদেশে আশ্রয় নিয়েছিল বা অ্যাসাইলাম, তাদের অনেকের অ্যাসাইলাম ক্যান্সেল করার জন্য ওই সমস্ত দেশগুলো চাপ দিচ্ছে যে এখন তো তোমাদের দেশে তোমাদের সরকার, তোমরা চলে যাও। তো আমার মনে হয় যে সেই কারণেই এখন আসলে আমাদের এক সময় সকলে বলা চলে অ্যাক্টিভিস্ট কিংবা আন্দোলন সংগ্রামের আপনার এই পিনাকিদা কিংবা ইলিয়াসরা বিশেষ করে এখন যার তার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে, নানান ন্যারেটিভ তৈরি করছে, অপপ্রচার চালাচ্ছে। বিএনপিরও তারা পার্টির কথা দেন, মির্জা ফখরুলকে বলে ভারতের দালাল, এই সালাউদ্দিন সাহেবকে, রুমিন ফারহানাকে, আমির খসরু মাহমুদ চৌধুরীকে। আচ্ছা, বিএনপির যে এই সালাউদ্দিন সাহেব, মির্জা ফখরুল সাহেব, রুমিন ফারহানা, আমির খসরু মাহমুদের চেয়ে তো আর এই ইলিয়াস পিনাকি বিএনপির কাছের লোক না বা বিএনপির রাজনীতিকে ধারণ করে না। পিনাকি ভট্টাচার্য আগে ছিলেন একজন বামপন্থী নেতা, শাহবাগ গণজাগরণ মঞ্চের সংগঠক ছিলেন, জামাতের নেতাদের ফাঁসি দিয়েছেন, আঞ্চলিক ভাষায় তার মতো অনেক যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে বলে যেটা কুপিয়েছেন, এখন আবার তাদের পীর হয়েছেন। তাদের পক্ষে কিছু সস্তা ধর্মীয় সেন্টিমেন্টে কথা বলে, হুজুরদের পক্ষে একটু কথাবার্তা বলে, লেখালেখি করে, এবং ইলিয়াস হোসেন এটা করেছেন। এই ইলিয়াস হোসেন আমি যতদূর জানি নিউ ইয়র্কে তিনি উবার চালান। তিনি যে কিছুদিন আগে আপনার লা মেরিডিয়ানে যে একটা এই নতুন দোকান খুলেছেন বাংলা এডিশন নামে, কোথা থেকে এই টাকা পেয়েছেন? আমরা তো যতদূর জানি অনেক কিছু আমরা বলতে পারি না, রাজনীতি করি বিধায়, কিন্তু আসলে কিছু এই সমস্ত দুর্বৃত্তদের মুখোশ এখন উন্মোচন করা প্রয়োজন। এই কারণে এরা সমাজের মধ্যে চরম মাত্রা অসহিষ্ণুতা ছড়াচ্ছে, সমাজ এবং রাষ্ট্রের মানুষের মধ্যে বিভেদ ছড়াচ্ছে। এরা রয়েছে নিরাপদে আটলান্টিকের ওই পারে। তুমি এত ভাই দেশপ্রেমিক, এত ইসলামওয়ালা, তুমি দেশে আসো, দেশে এসে রাজনীতি করো। এখন তো আর শেখ হাসিনা নেই, এখন তো তোমাদেরকে কেউ গ্রেপ্তার করো না, হামলা করো না, মামলা করো না, তোমরা তো বিপ্লবী লোক। এখন দেশে আসো, আসতেছে না। বরঞ্চ এই অ্যাসাইলাম টিকিয়ে রাখার জন্য এখনো তারা বিভিন্ন ধরনের ভিডিও প্রপাগান্ডা এগুলো ছড়িয়ে দেখাতে চায় যে তাদের জীবন এখনো ঝুঁকিতে রয়েছে, কাজে তাদের অ্যাসাইলামটা প্রয়োজন। এবং আমি যতদূর জেনেছি গণ অভ্যুত্থানের পরে, আপনি মিডিয়ায় কাজ করেন, আপনি জানেন যে অনেকগুলো মিডিয়া সমঝোতার মাধ্যমে দখল হয়েছে। বিভিন্ন মিডিয়া হাউসে আপনার সিনিয়র রিপোর্টার চেঞ্জ করা হয়েছে, চিফ নিউজ রিপোর্টার চেঞ্জ করা হয়েছে, এডিটর পত্রিকার চেঞ্জ করা হয়েছে। কারণ ওই বিশেষ করে কিছু কিছু অনেকে আওয়ামী লীগের দালাল ছিলেন, সেটা চেঞ্জ করা দরকার। আবার এখন যারা বসিয়েছে তারা বা বসছে, তারা যে অনেকে পেশাদার সাংবাদিক, নিরপেক্ষ সাংবাদিক, সেটাও না, অনেককে রাজনৈতিক বিবেচনা সে বসানো হয়েছে। তো এই মাই টিভি নিয়ে আমি যতদূর শুনেছিলাম, কারণ আমি অ্যাজ এ ইয়ং এবং রাইজিং পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে বিভিন্ন গণমাধ্যম তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে, বিশেষ দিবসগুলোতে আমাদের দাওয়াত দেয়, আমরা যাই। কিংবা টক শো করতে গেলেও তো ধরেন যে সমস্ত চ্যানেলগুলোতে যাই, তাদের মালিক পক্ষের সাথে একটা দেখা হতে পারে। সেই জায়গা থেকে শুনেছিলাম যে এখানে বিশেষ করে আমাদের এই যে সরকার সমর্থিত বা এই যে গণ অভ্যুত্থানে আমাদের নেতাদের অনেকে সমন্বয়ে যে দলটি গঠন করেছে, এনসিপি দু একজন নেতা এবং আরো দু একটি রাজনৈতিক দলের এবং এই ইলিয়াস এরা কিছু লোকজন আছে, এরা মাই টিভিতে তারা 50% শেয়ার চায়। 50% এই যে আপনার এই গমরা, আমি যেটা শুনেছি যে তারা শেয়ার চান, 50% শেয়ার এবং 5 কোটি টাকা চান, যেখানে তিনি অনেক ইনকাম করেছেন, না হলে তার ওখানে এই লোকজন পাঠিয়ে ভাঙচুর করা হবে, হামলা করা হবে। 5 আগস্টের পর তো অনেক জায়গায় হয়েছে। সেই জায়গা থেকে আমি যতদূর জানি এতদিন তাদের একটা বোঝাপড়া ছিল, টাকা দিবে বা মালিকানা দিবে, এখন শেষ পর্যন্ত হয় নাই। তাই এই কিছুদিন আগে তাদের এই বাবা ছেলেকে গ্রেপ্তার করেছে। কথার কথা ভাই, মাই টিভির এই তৌহিদ আফ্রিকা নাসিরউদ্দিন সাথে আমি যদি টাকার জন্য রাজনীতি করতাম, সুবিধার জন্য রাজনীতি করতাম, আচ্ছা আপনাদের একটা সেন্সে বলেন যে শেখ হাসিনার এই ফ্যাসিবাদের গদি নাড়িয়ে দিয়েছে ব্যক্তি হিসেবে যদি 5 জন মানুষের তালিকা করা হয়, সেটা বিভিন্ন নাম টপে থাকবে না? আমরা যদি 2018 সালে কোটা সংস্কার আন্দোলন না করতাম, তাহলে আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলন তৈরি হতো। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল হয়েছিল আন্দোলনের ফলে, এবং সেই আন্দোলন আমরা ফেব্রুয়ারির 17 তারিখ থেকে শুরু করে 4 অক্টোবর 8 মাস প্লাস আমরা চালিয়েছি। এবং এই 8 মাসের আন্দোলন করতে গিয়ে হামলা হয়েছে, মামলা হয়েছে। এই রকমের হামলা মামলার মধ্যে দিয়ে কয়টা তরুণ এবং ছাত্ররা টিকে থাকতো। তারপরে 2019 সালে ডাকসু নির্বাচন, এই ডাকসুর বিপি হওয়ার পরে কত শারীরিকভাবে, মানসিকভাবে লাঞ্ছিত হওয়া, নিগৃহীত হওয়া, তারপরেও তো আমরা হাল ছাড়ি নাই। অথচ আমরা যদি চাইতাম শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে সমঝোতা করে এমপি মন্ত্রীরা শুধু সহস্র কোটি টাকার মালিক হতে পারতাম। আমার খুব দুঃখ লাগে যে সমস্ত থার্ড ক্লাস ইতর শ্রেণীর মানুষ, যে যাদের ব্যক্তিত্ব নাই, সততা নাই, যারা নিজেরা করে ধান্দাবাজি, এরা সব মানুষকেও ওই রকমের ক্যাটাগরিতে মাপে। এই গণ অভ্যুত্থানের পরে আমি যদি চাইছি যে এই যে ইলিয়াস টিলিয়াস, এরা কিছু দুষ্ট লোক বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লোক পাঠিয়েছে, আপনার বিরুদ্ধে ভিডিও বানানো হবে, আপনি আমাদেরকে 2 কোটি টাকা দেবেন, আপনি যদি এটা না করেন তাহলে আপনাকে সরিয়ে দেবে। এমনকি পুলিশের কিছু কর্মকর্তাকেও তারা এই ডিজিটাল মবের মাধ্যমে কিন্তু সরিয়ে দিয়েছে। আপনারা জানেন সম্বন্ধে আব্দুল্লাহ আরেফ নামে আপনার এই ডিএজি একজন ছিল, এবং জিল্লুর ভাইকে, এরকম কিছু লোক। তো এটা আমাদের দুঃখজনক এবং দুর্ভাগ্য যে প্রশাসন এই ডিজিটাল মবের কাছে দুর্বল হচ্ছে এবং এদের কথায় অনেক ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। আমি একটা সরলভাবে স্ট্যাটাস দিচ্ছি এই কারণে, আমরা তো শুধু ভাই ব্যক্তিকে নিয়ে চিন্তা করি না, আমরা শুধু আমাদের দলকে নিয়ে চিন্তা করি না,
আমরা গোটা জাতিকে নিয়ে চিন্তা করি। এখন দেখেন এই যে আপনার এই আফ্রিদিকে কিংবা তার বাবাকে যে মামলা ধরা হয়েছে, কি যাত্রাবাড়িতে ছাত্র হত্যা মামলা। আচ্ছা আপনি বলেন এটা কি প্রমাণ করতে পারবে আদালতে যারা মামলা করেছে, বা মামলার বাদী আসলে জানে কিনা যে তার মামলায় তৌহিদ আফ্রিদি কিংবা তার বাবা বাদী? তাহলে এখন আমি কি তাহলে তাদেরকে গ্রেপ্তার করার বিপক্ষে দাঁড়াচ্ছি কিংবা তাদের পক্ষে দাঁড়াচ্ছি? না, আমার অবস্থান পরিষ্কার যে সে যদি আওয়ামী লীগের পক্ষে দালালি করে থাকে, আওয়ামী লীগের পক্ষে সাইবারে বা ডিজিটালের প্রচার প্রচারে অংশ নিয়ে থাকে, তাহলে সে অনুযায়ী তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হোক প্রয়োজন, তার বাবার নামে মায়ের নামে হোক, সেটা তো আমার আপত্তি নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে এই সমস্ত কিছু এই যে ইতর শ্রেণীর নিম্ন মানসিকতার ব্যক্তিদের এজেন্ডা বাস্তবায়নে প্রশাসনও দুই এক জায়গায় মুভ নিচ্ছে, এতে তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, গণ অভ্যুত্থানের স্পিড ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ দেখেন এইগুলো বিভিন্ন একটা রেফারেন্স কেস হয়, কিরকম অনেকে বলবে এই যে দেখেন তৌহিদ আফ্রিদির মতো একটা ইয়ং ছেলে, সে একজন অ্যাক্টিভিস্ট, তাকে ছাত্র হত্যার মামলা দিয়েছে, কিংবা তার বাবাকে আপনার এই যে ছাত্র হত্যার মামলা দিচ্ছে একজন গণমাধ্যমের মালিক বা ব্যবসায়ী, কিংবা আমাদের আরো অনেককে যেভাবে দেওয়া হয়েছে, আপনার সাকিব আল হাসানকেও ছাত্র হত্যার মামলা দেওয়া হয়েছে। আচ্ছা সাকিব আল হাসান যদি অর্থ পাচারে জড়িত, তার বিরুদ্ধে সেই অপরাধে মামলা হওয়া দরকার। এখন সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা প্রমাণ করতে পারবে? তাহলে বৈশ্বিকভাবে আমাদের মেসেজটা কি যাচ্ছে যে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে ইউনূস সরকার কিংবা এরা এই মামলাগুলো দিচ্ছে। ওই রেফারেন্স টেনে আমরা বলেছিলাম যে এই ঘটনাটি, এই ধরনের ভিত্তিহীন মামলায় যদি একজনকে গ্রেপ্তার করা হয় সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া, তখন এইগুলো রেফারেন্স হয়ে প্রকৃত অপরাধীদের শাস্তির দাবিতে আমরা সরবলে সেই বিষয়ে সরকার অনেক ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া দুষ্কর হয়ে পড়বে। তবে দুঃখজনক আমি কালকে এই ঘটনায় আমি নিজে একটা ফেসবুকে আমার পোস্ট দেওয়ায় এত মানুষের গালি কমেন্ট শুনেছি, তবে মোটেও এতে বিচলিত হয়নি, মন খারাপ হয়নি। কারণ আমি জানি এই সমস্ত মানুষের রাজনৈতিক সেন্স অভাব আছে। কারণ রাজনৈতিক সেন্সের অভাব না থাকলে, রাজনৈতিক বোধ বুদ্ধির অভাব না থাকলে তো 16 বছর ভাই এই ফ্যাসিবাদের আমলে আমাদেরকে নির্যাতিত নিষ্পেষিত হতে হয় না। আমার পেজে প্রায় 19 লাখ ফলোয়ার, তো তার মধ্যে আমরা কত এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছি, ডাক দিয়েছি, কোন সময় তো 19 লাখের মধ্যে 1 লাখ লোককে আমরা সাথে পেলি। অথচ ফেসবুকে কিন্তু কমেন্টে তারা চালিয়ে যায়, ভাই এগিয়ে যান, ভাই চালিয়ে যান, ভাই আপনারাই জাতির ভবিষ্যৎ, আপনারাই আগামী প্রধানমন্ত্রী, আপনারাই দেশ চালান, এগুলো ফুয়েল দেওয়ার লোক আছে। কাজে সোশ্যাল মিডিয়ার এই গালিগালাজ কিংবা লাইক কমেন্ট দেখে রাজনৈতিক বাস্তবতাকে পরিমাপ করা যায় না। সেক্ষেত্রে আমি এটাই বলবো যে আমার বিরুদ্ধে তৌহিদ আফ্রিদির কাছ থেকে টাকা নেওয়া না, এরকম আরো যদি অনেকে অনেক ধরনের কথা বলছে, অমুক তমুক, কেউ যদি ন্যূনতম একটা তথ্য প্রমাণ সহকারে উপস্থাপন করতে পারে তার কাছে সারেন্ডার করে সেদিন রাজনীতি থেকে বিদায় নেব। কিন্তু আমার অনুরোধ থাকবে যে মূর্খ কিংবা অজ্ঞদের মতো আমরা কারো সম্পর্কে সঠিকভাবে না জেনে শুনে কোন তথ্য প্রমাণ ছাড়া একজন মানুষকে যেন ভুল না বুঝি, বিভ্রান্তি না ছড়ে, যেটা আমাদের দেশের মানুষের একটা কালচার অনেক ক্ষেত্রে, যেটা কান নিয়ে গেছে চিলে, কানে হাত না দিয়ে চিলের পিছিয়ে ছোটা। তো দেখবেন এই মানুষ এই একটা মানুষকে বাহাবা দেবে, আরে সে তো যে যা, আবার দেখবেন একটা বিভ্রান্তিকর বিষয়ে আবার দেখবেন তার আপনার বিরুদ্ধে বলবে। যেমন গোলাম মাওলা রনি ভাই বক্তব্য সময় পছন্দ করতো না, টক শোতে কথাবার্তা বলে, দেখেন ইলিয়াস হোসেন একটা কাটকট ভিডিও বানাইছে, এখন রনি ভাই খারাপ হয়ে গেছে। কিংবা আবার এই যে ধরেন এই রুমিন ফারহান, আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে, আমি বিএনপি করি না, বিএনপির বিষয়ে আমার সমালোচনা আছে, কিন্তু রুমিন ফারহানের বিষয়ে আমার বলতে হচ্ছে যে রুমিন ফারহানের মতো একজন নারী নেত্রী সংসদ কাঁপিয়েছেন, এবং আমারও তার প্রতি ব্যক্তিগত কৃতজ্ঞতা আছে। আমার মার খাওয়া নিয়ে সে সংসদে কথা বলেছেন যে কেন ভিপিনুর মার্কে, সেটা সমগ্র জাতি ইন্টারন্যাশনাল দেখেছে। তো এই ধরনের মানুষকে আজকে যেটা বলে, এখন দেশকে গণ অভ্যুত্থানের পরে আমরা কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা আছে কিংবা ধান্দাবাজির একটা সার্কেল আছে, এইটাকে কাজে লাগিয়ে একটা মবের মূল্য বানাবো, যারে তারে লাঞ্ছিত করা, যার তার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো, এইটা কিন্তু আমাদের সমাজে একটা খারাপ উদাহরণ তৈরি হচ্ছে। ভবিষ্যতে এগুলো আসলে কারোর জন্য ভালো হবে না। আমি আপনার এই যে রেনেসাতে আফ্রিদি কি, সে কি একজন এমপি না মন্ত্রী, একজন সে শিল্পপতি দেশের, তো মনে করেন অনেক জুনিয়র ছেলে বলে তারা কন্টেন্ট বানায়, এরা তো ধরেন আমাদের সাথে হাত মিলানোর জন্য অপেক্ষা করবে 2-4 দিন, এর সাথে আমি কি মিটিং করবো? এই কথাটার উত্তর দেওয়াটাই তো মনে করেন আমার জন্য বিব্রত হবে। কারণ প্রথম সেটা অহংকার না, সে তো আমাদের রাজনৈতিক লেভেলের না, রাজনৈতিক স্ট্যাচারের না, সে একটা ফানি ভিডিও বানায়, কন্টেন্ট করে, সে হয়তো ওই আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে। তাহলে আমরা রাজনীতি করে আমাদের জন্য এরকম অনেকে কাজ করবো, আমাদের দলেও আছে এরকম কন্টেন্ট ক্রিয়েটর। এই ইস্যুটাকে আমাদের সাথে জুড়ে দেওয়া মানেই তো এটা হচ্ছে আসলে একটা আপনার রাজনীতিকে অসম্মানিত করা। সে যদি এরকম হইতো যে বাংলাদেশের নাম্বার 1 শিল্পপতি, এটা যদি বসুন্ধরা কিংবা ওরিয়ন ধরেন, তারপরে আর কার কথা হলো যে চিরাং বিভিন্ন প্রতিষ্ঠান কেডিএস এরকম এরকম শিল্পপতিদের সাথে বলতো যে না, তাদের সাথে মিটিং করলে তারা নির্বাচনে অন্তত 200-100 কোটি টাকা ফান্ড করতে হবে, সেখানে মিটিং করতে পারে। এই গত 1 বছরে আমাদের বিরুদ্ধে এখন পর্যন্ত 1 টাকার কেউ দুর্নীতি অনিয়ম খুঁজে পেয়েছে? এই ঢাকা শহরে কত কিছু দখল হয়ে গেছে, কোন একটা লোক ফাইন্ড আউট করতে পারবে যে আমাদের দলের লোকেরা আমরা এইখানে ওইটা দখল করেছি, এটা দখল করেছি, কোন একটা চ্যানেলের লোককে সরিয়ে আমরা ভাবমূর্তি। বিএনপি একটা বড় দল এলো, তাদের বিরুদ্ধেও কিন্তু এই দখল মকল চাঁদাবাজি, ভিন্ন মতের মানুষকে হয়রানি অভিযোগ আছে।
এনসিপির বিরুদ্ধে এটা আছে, জামাতের বিরুদ্ধে এটা আছে, যে মিডিয়া তারা দখল করে, ব্যাংক দখল করে, সব দলের বিরুদ্ধে। একমাত্র আমাদের বিরুদ্ধে, আমরা তো ওপেন করছি চ্যালেঞ্জ, কোথা থেকে আসেন, ডিবেট করবো, টকশো করবো, একটা প্রমাণ দেখেন, একটা প্রমাণ দেখাতে পারবো। আর আমরা যারা আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো তুলছে তাদের শত সহস্র অভিযোগ এবং আমরা প্রমাণ দিয়ে বলতে পারবো। আর সবকিছুকে ছাপিয়ে আরেকটি বিষয় আমাদের চিন্তিত করে, সেটি হলো গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরের নাম জড়িয়ে পড়েছে তৌহিদ আফ্রিদির সঙ্গে। তো দেখা যাচ্ছে যে তৌহিদ আফ্রিদি, যে বাংলা এডিশন করা হয়েছে ইলিয়াস হোসেনের যে রিপোর্টের কথা বলছিলাম, সেখানে সরাসরি অভিযোগ করা হয়েছে যে নুরুল হক নূরকে মোটা অঙ্কের টাকা দিয়ে তৌহিদ আফ্রিদি এবং তার বাবার পক্ষে বয়ান তৈরি করবার জন্য নিয়োগ করা হয়েছে। এবং আমরা দেখেছি নুরুল হক নূর একটি ভিডিওতে কথা বলছেন তাদের পক্ষে, তাদের গ্রেপ্তার হওয়ার বিষয়ের জাস্টিফিকেশন নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, তারা কেন গ্রেপ্তার হলেন, বিভিন্ন নানাভাবে সেটি বিরোধিতা করবার চেষ্টা করেছেন যে তাদের গ্রেপ্তারের বিষয়টি ঠিক হয়নি। আর বাংলা এডিশন অভিযোগ এনেছে, একটি অভিযোগ, আমি বলছি না যে ভিপি নূরের বিরুদ্ধে সেই অর্থ লেনদেনের বিষয়টি প্রমাণ হয়ে গেছে, কিন্তু এটি একটি গুরুতর অভিযোগ। ভিপি নূরকে আমি বলবো তিনি যদি ক্লিন থাকতে চান, তাকে আমি বলবো ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা করতে, বাংলা এডিশনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে। তিনি যদি তার জায়গায় শক্ত হন, তাহলে তিনি নিজেকে ক্লিন রাখবার জন্য, নিজের ইমেজকে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি মামলা করবেন এবং তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন, যদি তিনি সৎ হন এবং এই অভিযোগগুলো যদি মিথ্যে হয়। আর তিনি যদি চুপচাপ থাকেন, শুধু বিবৃতি দিয়ে মুখ বন্ধ রাখেন, তাহলে আমরা ভাববো এখানে কোনো সমস্যা আছে। ভিপি নূরকে বিভিন্ন বিষয়ে উচ্চকণ্ঠ হতে দেখা যাচ্ছে, কিন্তু তাকে ঘিরে নানা রকম আলোচনাও আছে। আওয়ামী সময় আমরা আলোচনা শুনেছি, যদিও সেটি আলোচনা, কোনো কিছু প্রমাণ হয়নি সেভাবে, এখনো সেই সব আলোচনা আসছে। তো এটি একটি গুরুতর অভিযোগ, বড় অঙ্কের টাকার কথা বলা হয়েছে। আর আরেকটি চ্যানেলে আজই আমি দেখলাম ভিপি নূর নিজের আত্মপক্ষ সমর্থনে বক্তব্য রাখছেন, আর সেখানে তিনি বলছেন, ব্রেকিং নিউজ বিডি নামে একটি চ্যানেলে কথা বলছিলেন ভিপি নূর, লম্বা একটি ভিডিও, আমি অংশ বিশেষ দেখেছি। তো সেখানে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ যে তাকে মোটা অঙ্কের টাকা দিয়ে তৌহিদ আফ্রিদি এবং তার বাবা তাদের পক্ষে কথা বলাচ্ছেন। তো এই বিষয়টি ঢাকতে গিয়ে বা নিজের সমর্থনে, আত্মপক্ষ সমর্থনে বিভিন্ন কিছু অপ্রাসঙ্গিক প্রশ্নের অবতারণা করেছেন, কিছু অপ্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে এসেছেন। তো তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার কবি করেছেন, রিফিউজ কবি করেছেন, বা তাদেরকে ডিসপ্রুভ করবার চেষ্টা তেমন একটা করেননি। তিনি যা করেছেন, ইলিয়াস হোসেন কতটা ইনসিগনিফিকেন্ট, ইলিয়াস হোসেন খুব নিম্নমানের সাংবাদিক, তিনি শুনেছেন, তিনি ইলিয়াস হোসেনকে জানেন না। খুব অবাক হয়েছি, ইলিয়াস হোসেনকে জানে না বাংলাদেশের গ্রামেও কোনো লোক নেই। বাংলাদেশের ৮৬,০০০ মানুষ, ৮৬,০০০ গ্রামের মানুষ ইলিয়াস হোসেনকে জানেন, কেউ তাকে ভালোবাসেন, হিরোর জায়গায় রেখেছেন লক্ষ লক্ষ মানুষ এই দেশের। কারণ ইলিয়াস হোসেন একটি প্রধান মুখ ছিলেন, প্রধান চেহারা ছিলেন হাসিনা খেদাও আন্দোলনের। ডিজিটালি যারা যুক্ত ছিলেন সারা পৃথিবী থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, যেসব কন্টেন্ট ক্রিয়েটার হাসিনা খেদাও আন্দোলনে ক্যাটালিস্টের ভূমিকা পালন করেছিলেন, ইলিয়াস হোসেন তাদের একজন। তাই ইলিয়াস হোসেনকে ভালোবাসেন এই দেশে সেই ভক্তের সংখ্যা লাখ কোটি। আবার ইলিয়াস হোসেনকে পছন্দ করেন না, একেবারেই দু চোখে দেখতে পারেন না, যারা হাসিনা পন্থী, হাসিনা সিন্ড্রোমে যারা ভুগছেন, সেই সব লোকেরা ইলিয়াস হোসেনকে ঘৃণা করেন। তো তাকে ভালোবাসেন আর ঘৃণা করেন, বাংলাদেশের লাখ কোটি মানুষ তাকে চেনেন। তো ভিপি নূর বলছিলেন, আমি শুনেছি ইলিয়াস হোসেন একজন খুব ছোট মাপের সাংবাদিক ছিলেন বাংলাদেশে, এখন আমেরিকায় গিয়ে অ্যাসাইলাম মেরে সেখানে আছেন, তিনি উবার চালান। খুবই অপ্রাসঙ্গিক, অবান্তর এই আলোচনা। আমি খুব অবাক হলাম যে ভিপি নূর কি করে ঢাকা ভার্সিটির ভিপি ছিলেন এবং কি করে একটি পার্টির সভাপতিত্ব করছেন। এখন তিনি কি করে বলতে পারেন যে ইলিয়াস হোসেন উবার চালান? উবার চালানো কি কোনো অপরাধ? উবার চালানো কি কোনো ক্রাইম? এটি কি চুরি? উবার চালা আমেরিকায় খুব নাম করা অসংখ্য ব্যক্তি আছেন যারা হলিউডের নায়ক হয়েছিলেন এক সময়। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা উবার চালান গ্রীষ্মের ছুটিতে। আমি এরকম অনেককে চিনি, সাদা চামড়ার, শ্বেতাঙ্গ, তারা শ্বেতকায়, তারা উবার চালান, তারা ক্যাব চালান অবসরে। সে আমেরিকাতে কোনো পেশাকে ছোট করা হয় না, ইউরোপে আমেরিকায় সেই জন্যই তারা বড়। তারা কোনো পেশাকে ছোট করে না, তারা কখনোই বলে না যে অমুক উবার চালায়, অমুক কর্মচারী, অমুক অর্জক করে, কখনোই তারা এগুলো বলে না। এগুলো বলাকে তারা নিতান্ত লজ্জার মনে করে। তো ভিপি নূরের লেখাপড়া যদি জানি, তিনি বোধহয় অনার্স মাস্টার্স পাস করেছেন ইংরেজি বিভাগ থেকে। একসময় আমিও পড়তাম সেই বিভাগে, আমার বিভাগ থেকে তিনি ইংরেজিতে অনার্স মাস্টার্স পাস করেছেন। তো আমি তো অবাক হলাম, খুব কষ্ট পেলাম এবং লজ্জা পেলাম দোস্ত মতো, যে কি করে তিনি তার পেশা নিয়ে কথা বলতে পারলেন। প্রথমে বললেন তিনি খুব ইনসিগনিফিকেন্ট, খুব টুকটাক সাংবাদিকতা করতেন, শুনেছি। ভয়ঙ্কর বয়ান, মিথ্যাচার, একেবারে ডাহা মিথ্যা কথা, শুনবার কোনো কারণ নেই। আপনি ভালোভাবেই চিনেন ইলিয়াস হোসেনকে, তো আপনি তার পেশা নিয়ে কথা বলেছেন, অত্যন্ত লজ্জার বিষয়টি। এটি আলোচনায় আনা ঠিক হয়নি। আর আপনি বলেছেন যে এখন তিনি কন্টেন্ট বানাচ্ছেন, বাংলাদেশে চাঁদাবাজি করছেন। ইলিয়াস হোসেন নাকি তার আরো সাঙ্গপাঙ্গ, আপনি এনসিপির নেতাদের কথা বলেছেন। এনসিপির কিছু নেতা মিলে ইলিয়াস হোসেন মিলে 5 কোটি টাকা দাবি করেছে মাই টিভি মালিকের কাছে। তারা জোর করে মাই টিভি দখল করতে চায়, জনকণ্ঠ পত্রিকার মতো। ভয়ঙ্কর মিথ্যে বয়ান। দিস ইজ কমপ্লিটলি আ ফলস এলিগেশন, একদম ফলস। আপনার এই বয়ান কেউ নেবে না, ঠিক হয়নি। আপনি আরো স্মার্টলি আত্মপক্ষ সমর্থন করতে পারতেন জনাব নুরুল হক নূর, একদমই ঠিক হয়নি এগুলো।
তো যাই হোক, আপনি এইসব কথা বলেছেন এনসিপির কিছু নেতা এবং ইলিয়াস হোসেনরা মিলে, ইলিয়াস হোসেন গং বলেছেন আপনি, তারা মাই টিভি দখল করবার চেষ্টা করছে। বিষয়টি এরকম না, আমার ধারণা মোটেই না এরকম। তো যাই হোক, আত্মপক্ষ তো আপনাকে সমর্থন করতে হবে কোনো না কোনোভাবে। তবে আমি বলবো, আমি আবারও বলছি, আই রিপিট, আপনার বেস্ট ওয়ে হলো আপনি ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মানহানির মামলা করুন। আপনি প্রথমে তাকে একটা নোটিশ দিন যে আপনার এই বাংলা এডিশন আমার সম্মানহানি করেছে, আমার সম্মানের দাম 50 কোটি 100 কোটি টাকা। আপনি প্রমাণ দেন আমার বিরুদ্ধে যা বলেছেন, আমি কিভাবে টাকা পয়সা লেনদেন করেছি, প্রমাণ না দিতে পারলে আপনার বিরুদ্ধে মামলা হবে। সো আপনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন, সেটাই আপনার একমাত্র উপায় আপনার বিরুদ্ধে আনিত অভিযোগ খণ্ডাবার জন্য। আর কোনো উপায় নেই। ইলিয়াস হোসেনের বিরুদ্ধে এসব বয়ান আনলে কোনো লাভ হবে না আপনার, এটা আপনার হিতে বিপরীত হবে, বুমেরাং হবে আপনার জন্য। আর আপনি আরো কিছু প্রসঙ্গ টেনেছেন। আপনি রুবিন ফারহানার প্রশংসা করেছেন এখানে। আপনি বলেছেন রুবিন ফারহানা একসময় আপনার পক্ষে কথা বলেছে, আপনি নির্যাতিত হয়েছিলেন বলে। ওটা কিন্তু রুবিন ফারহানার জন্য যথেষ্ট না ডিফেন্স হিসাবে। রুবিন ফারহানা গত 1 বছর ধরে অন্তর্বর্তীকালীন সরকার যবে থেকে ক্ষমতায় আছে, যবে থেকে 5 আগস্ট হয়েছিল, যবে থেকে হাসিনা পালিয়েছে, তখন থেকে এমন কোনো দিন নেই অন্তর্বর্তীকালীন সরকারকে ছোট করেনি, জুলাই অভ্যুত্থানকে ছোট করেনি, ছাত্রদের অবদানকে অস্বীকার করেনি, এমন কোনো দিন নেই। এবং হাসিনার পক্ষে বয়ান তৈরি করেনি সেই নির্লজ্জ রুবিন ফারহান। এবং সেই রুবিন ফারহানা গতকাল বর্ণনা করেছে, গতকাল মন্তব্য করেছে হাসনাত আব্দুল্লাহ সম্পর্কে, যে হাসনাত আব্দুল্লাহ ফকিন্নির ছেলে। আপনার সেই প্রিয় রুবিন ফারহানা এই কোয়ালিটির মহিলা, এই কোয়ালিটির মানুষ, এই কোয়ালিটির নেত্রী। সো তাকে আপনি ডিফেন্ড করছেন এখানে এই ভিডিওতে, আত্মপক্ষ সমর্থনে গ্রহণযোগ্য না, করো না, একদম না। আচ্ছা, আপনি রনির কথা বলেছেন, ইলিয়াস হোসেন রনির বিরুদ্ধে ভিডিও করেছে, রনি ভাই এখন খারাপ হয়ে গেল আপনি বলেছেন। রনি কবে ভালো ছিল? মিস্টার নুরুল হক নূর কবে ভালো ছিল? রনি আগা করে একজন ধান্দাবাজ। আওয়ামী লীগ থেকে বিএনপি, এখন আবার কোন দল করে জানি না, আদৌ কোনো দল করে কিনা, কার সঙ্গে যোগাযোগ রাখছে, কি করছে, তার প্রতিটি কন্টেন্ট ধান্দাবাজিতে ভরা। যে কোনো বুদ্ধিমান লোক 5 মিনিট দেখলে বুঝতে পারবে এই লোকটি একটি পল্টিবাজ এবং ধান্দাবাজ, নিজের স্বার্থের সাথে কথা বলে, আর কোনো কথা সে বলে না। এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর মন্তব্য করছে অধ্যাপক ইউনূস সম্পর্কে, অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে, এবং হাসিনার বয়ান তৈরি করছে হাসিনার পক্ষে। যদিও আবার জানা যায় সে বিএনপি পন্থী, বিএনপি করে, যদিও আগে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত। আর তার সব কাহিনী আমরা জানি, তার গুন্ডামি, তার মারামারি, সাংবাদিকদের মেরেছিলেন একবার, তার সব কাহিনী আমাদের জানা আছে। এবং তার উত্থান, কোন অবস্থায় তিনি ছিলেন, তিনি কার সন্তান, তার পারিবারিক অবস্থা কি ছিল, কিভাবে তার উত্থান হলো, সব কিছু এই দেশের মানুষ জানে। সো আপনি এমন এমন লোকের পক্ষে বয়ান তৈরি করছেন আত্মপক্ষ সমর্থনে, সেগুলো একদমই যাচ্ছে না, আপনার বিরুদ্ধে গেল সব কথা। দুঃখিত। ভবের নাট্যশালায় মানুষ চেনা দায়, একটা গানের কলি, খুব সুপার হিট গান। সুরটা মনে আছে কিন্তু আমার গলায় গান আসে না। ভবের নাট্যশালায় মানুষ চেনা দায়, কেন কথাটা বললাম? এই যে তহিদ আফ্রিদি, এতটা খারাপ ভাবি নাই, এতটা খারাপ। হায় 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 হায়। ইলিয়াস হোসেন সাহেব জানেন তো উনি কেমন প্রতিবেদন বানায়। ইদানিং উনি নিজে ক্যামেরার সামনে আসে না, ওনার ছাত্ররা আসে, ভাই ব্রাদাররা আসে। এর মধ্যে একটা তহিদ আফ্রিদি এবং তার বাবাকে নিয়ে 840, মানে 420, 840 এরকম একটা প্রতিবেদন আমি দেখলাম। দেখার পর বুঝছেন, তাজ্জব হয়ে গেলাম, বোকা হয়ে গেলাম। আমি জানতাম ওর একটা ওই দোষটা আছে, বুঝছেন, নারী ঘটিত দোষ আছে, এবং বড় বড় জায়গায় হাত মারতো, তো বড় বড় জায়গায়। আমাকে একবার এক নায়িকা বলছিল ওর কিছু কথা, ওই নায়িকার সাথে তার ছিল। যাই হোক, যেহেতু আমি সিনেমা বুঝিনি, তো আর একটু দুষ্ট টাইপের লোক, আমি মানুষের পেটের কথা আদায় করতে পারতাম, বোকা সাইয়া। তো ওর থেকে জানলাম অনেক কথা। ও বড় বড় জায়গায় হাত দেয়, জানেন? আপনি চিন্তা করতে পারেন, মনিরা, ওই যে মনিরা, যে মেয়েটা পৃথিবী থেকে বিদায় হয়েছে, ওই মেয়েটা, ওর সাথে ফোন আলাপও আছে। ইলিয়াস হোসেন সাহেবের প্রতিবেদনটা যদি দেখেন আপনারা বুঝতে পারবেন ওর ক্যারেক্টার। শুধু ইলিয়াস সাহেবের এটা না, তার নিজের বন্ধু রাহি, ওই যে নোয়াখাইলা, একটু হেলদি, ও বেচারা কিন্তু সোজা সাজা লোক। কথাবার্তা আপনি খেয়াল করে দেখেন, কথাবার্তার মধ্যে বোঝা যায় সোজা সাপটার লোক, ভেজাল পছন্দ করে না। ও তো মাই খাইছে ওর হাতে, কোমরে বেল দিয়া পিটাইছে, এবং ওর কাছ থেকে যাই না নিবেন আপনারা। ওর একটা ভিডিও আছে, দেখবেন। ও তো ভাই ভিতরে ভিতরে শয়তানের হাড্ডি। ওর বিরুদ্ধে কেউ কথা বললে ওই হাউন আঙ্কেলের এখানে নিয়া ল্যাংটা করে ছবি তুলে রাখতো, পিটাইতো, এবং টেলিফোনে এগুলো সব দেখতো সে, অনলাইনে দেখতো। কারণ যারা টর্চার করতো ওর তো মুখোশ বাঁধা, ওরে তো জল টুপি পরানো, মানে কালো টুপি পরানো। আর যারা মারতো তারা তো তার ভাই ব্রাদার, মানে তহিদ আফ্রিদির কাছের লোক। তো ওই যে হাউন আঙ্কেলের ক্ষমতা, গতকালকে ভিডিওতে বলছি না যে হাউন আঙ্কেলই এটা নষ্ট করছে, কাজে লাগাইছে বিভিন্ন রকম, ওর থেকে অনেক রকম উপহার নিছে, উপহার বুঝা নিয়েন। এবং ও এগুলো দিয়া
বিভিন্ন জায়গায় হাত কইরা ফালাইছিল। শুধু হাউন আঙ্কেলের কাঁধে ভর কইরা অনেক জায়গায় হাত কইরা ফালাইছিল। নাহলে মনিরা হাত দিবেন আপনি, কার জিনিস চিন্তা করেন ওইখানে হাত দিছে, যেখানে জীবন মৃত্যুর খেলা চলে ওই জায়গা থেকেও সে বাইরে হয়ে গেছে। এরকম ক্যারেক্টারটা আমি জানতাম যে নারী ঘটিত ব্যাপারে, কিন্তু ও যে এরকম অত্যাচারী জুলুমবাজ এটা তো জানতাম না। আর জুলুম করছে বইলাই বুঝছেন ফেরত আসছে। আমি জানতাম না যে ও বাইরে চলে গেছে। ও বাইরে চলে গেছিল, কিন্তু বিদেশে 3 মাস থাইকা আবার দেশে ব্যাক করছে। এই 5ই আগস্টের পরের ঘটনা। এই ব্যাক করলো কেন? কে তাকে আশ্বাস দিছে যে ভাতিজা চলে আসো, কোনো প্রবলেম নাই, তার নামও সামনে চলে আসবে। দেখবেন এর মধ্যেই শোনা যাচ্ছে ভিপি নূর সাহেব এই কাণ্ড ঘটাইছে। কারণ ওই যে রাহির একটা ইন্টারভিউতে দেখলাম, রাহি বলতেছে যে তারে হঠাৎ করে কিছুদিন আগে টেলিফোন দিছে এবং ভিডিও কলে নূরকে দেখাই দিছে, এই যে নূর তার পাশে, এবং তারপরে একটু দূরে হাইটে যায় বলতেছে বুঝছস তো তোর ভাই কাদের সঙ্গে চলাফেরা করে। তার মানে কি নূর সাহেব তাকে গ্রিন সিগন্যাল দিল, লাল সিগন্যাল বন্ধ করে গ্রিন সিগন্যাল। উনি কি কোনো তদবির সাথে জড়িত? উনি তো একটা স্ট্যাটাস দিল এর মধ্যে, মাই টিভি নাকি কারা কারা দখল করতেছে, মব জাস্টিস কইরা মাই টিভি দখল করতেছে, এরকম একটা স্ট্যাটাস দেখলাম। আমি বুঝলাম না নূর সাহেব আপনি কেন এগুলাতে জড়িত হবেন। জানি না সত্য মিথ্যা, সত্য মিথ্যা আপনারা যাই না যাবেন। যারা বড় বড় সাংবাদিক আছে ভাই, তারা ছাড় দিয়েন না। সাংবাদিক ভাইদের বলবো সত্যটা তুইলা ধরেন ভাই, সত্যটা তুইলা ধরেন। যেমন ইলিয়াস হোসেন সাহেব তুইলা ধরে, এরকম সত্য যদি আপনারা আরো 10টা মানুষ তুইলা ধরেন, এই দেশের চেহারা বদলা যাবে ভাই। শয়তান গুলা ঠান্ডা হয়ে যাবে, বদমাইশ গুলা ঠান্ডা হয়ে যাবে। এই যে তৌহিদ আফ্রিদি এতটা খারাপ, এটা কি জানতো না? অনেকেই জানতো, মাই টিভি সাংবাদিকরাও তো জানতো। এই সাংবাদিকরা ইচ্ছা করলে চাকরি চাইরা বিদেশে যাইও তো প্রচার করতে পারতো যে মাই টিভিতে এই কাজ চলতেছে, এইসব অবকর্ম চলতেছে। এর মধ্যে শুনলাম কোন এক ভদ্র মহিলার এই মাই টিভি ওইটাও নাকি নিয়ে নিছে। এই সাথী সাহেব তৌহিদ আফ্রিদির বাবা, এই সাথী সাহেব খুব সাধারণ লোক ছিল, 10 টাকা পকেটে থাকতো না। ওই ভদ্র মহিলা বলতেছিল, বুঝছেন, কিন্তু ফকিন্নি পুটুত বলে নাই, ফকিন্নি পুত বলে নাই, বান্দির বাচ্চা বলে নাই, সম্মান দিয়া কথা বলছে সাথী সাহেবকে। দেখলাম ইন্টারভিউতে উনারই এই মাই টিভি ইনারা দখল করছে। আর এই ধরনের কথাবার্তা ওই যে স্বপন নামে একজন ইউটিউবার আছে না, সে বলছিল আরে বেচারার কান্না। এর মধ্যে অনেকের কান্না দেখলাম। সায়াম নামে একজন ইউটিউবার, নামটা ঠিক বললাম কিনা জানি না, হ্যাঁ, উনাকে পিটাইছে। উনার আমি নিজে দেখছি, উনি বলতেছে যে আমাকে নিয়ে কুত্তার মতো পিটাইছে এই তৌহিদ আফ্রিদি। এবং এই তৌহিদ আফ্রিদি তখন টেলিফোনে সব দেখতেছিল, সে বুঝতে পারতেছিল, তারও গলার মধ্যে ওই যে জন টুপি। চিন্তা করছেন এরকম ঘটনা আমার সাথেও ঘটছে। তার মানে কি জানেন, এই তৌহিদ আফ্রিদি যা যা করছে এটা প্রায়শ্চিত্ত তাকে করতে হবে। নাইলে তো সে ভাইগাই গেছিল, সের জন্য চলে গেছিল, আবার কেন আসবে, আইসা এমন ভাবে কেন ফাঁসবে? তার মানে ওই যে বিচার লেখা হয়ে গেছে। দেখেন এখন বলতেছে আমার কিডনি রোগ, আমার পেশাবের সাথে রক্ত যায়, আমার অমুক তমুক, আমার বউ প্রেগনেন্ট। কিন্তু আইন তো ভাই অন্ধ, এগুলো শুনবে না, দেখবে না, কিচ্ছু করবে না। যেটা আইনের বিচার সেটা হবেই, কারণ তার বিরুদ্ধে প্রচুর প্রমাণ, বাঁচতে পারবে না। যাই হোক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের কি বলার রয়েছে সাংবাদিক ইলিয়াসকে নিয়ে যে সমালোচনা করেছে কড়া ভাষায় ভিপি নূর, যে ধরনের মন্তব্য করেছে, এই মন্তব্য ঘিরে আপনাদের কি বলার রয়েছে, আপনারা কি বলতে চান ভিপি নূরকে নিয়ে। অনেকেই অনেক ধরনের কথা বলছে, এখন 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। সাংবাদিক ইলিয়াসের সমর্থকরা বিকাশ নূর বলেও কথা বলছে বিকাশ নূরের বিকাশে টাকা না পাঠানোর কারণে সাংবাদিক ইলিয়াসকে নিয়ে এ ধরনের কুরুচিমূলক মন্তব্য করছে, কথা বলেছে নুরুল হক নূর। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিপি নূর তিনি বলছেন সাংবাদিক ইলিয়াস উবার চালায়। ইলিয়াস সমর্থকরা বলছে সে তো আর তোর মতো চাঁদাবাজি কিংবা বিকাশে সাহায্য সহযোগিতা চায় না। অন্যদিকে ভিপি নূরের সমর্থকরা বলছে সাংবাদিক ইলিয়াস যেটা করছে সেটি মোটেও ঠিক করছে না। ভিপি নূরের বিরুদ্ধে না জেনে না শুনে মিথ্যাচার করা এটা উচিত হয়নি। সাংবাদিক ইলিয়াসকে ক্ষমা চাওয়ার জন্য বলছে ভিপি নূরের সমর্থকরা। এখন 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এখন কথার লড়াই চলছে, একটা রীতিমতো
তোলপাড় সৃষ্টি হয়ে গেছে, দুই গ্রুপে ভাগ হয়ে গেছে। একটা গ্রুপ সাংবাদিক ইলিয়াসের গ্রুপ সমর্থক, অন্য গ্রুপ ভিপি নূরের সমর্থক। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনারা কি বলতে চান। ভিপি নুরুল কথা শুনে, ভিপি নুরুল হক নূরের বক্তব্য শোনার পরে আপনাদের ওপিনিয়নটি কী সেটি জানাবেন, এবং আপনারা বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিওটি, সকলের মাঝে ছড়িয়ে দিবেন। আমাদের চ্যানেলে নতুন হলে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।